যখন প্লিডিংস থাকবে তখন আচ্ছা আচ্ছা এটা ক্লাস হচ্ছে, তাহলে একটু এটা ক্লাস সংখ্যা আমার যদি ভুল না হয় 3rd। আচ্ছা এখন আসেন, তাহলে আমরা আজকে ডিসকাস করব অর্ডার 6। অর্ডার 6 হচ্ছে প্লিডিংস। একটু শব্দটা দেখবেন, এখানে একটা মজার জিনিস আছে। প্লিডিংস, এই যে দেখেন, যখন প্লিডিংস এস যুক্ত থাকবে তখন দুইটা জিনিসকে বোঝাবে, প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট। দুইটাকে রিটেন স্টেটমেন্ট যখন এস থাকবে, আর যদি এস না থাকে, শুধুমাত্র প্লিডিং শব্দটা থাকলে যে কোনো একটাকে বোঝাবে, আইদার প্লেন্ট অর রিটেন স্টেটমেন্ট। এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু বলেন। আল্লাহ আমি বুঝি নাই, আবার বলতো। পরীক্ষায় প্রশ্ন আসবে প্লিডিংস মানে কি, প্লিডিংস বলতে কি বোঝায়, যখন এসটা যুক্ত থাকবে প্লিডিংস তখন দুইটা জিনিসকে একসাথে বোঝাবে। আর এস যদি না থাকে, প্রশ্নে যদি এস না থাকে, তাহলে শুধু হয় প্লেন্টকে বোঝাবে অথবা রিটেন স্টেটমেন্টকে বোঝাবে। এবার পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে দেখেন, পরীক্ষায় শুধুমাত্র দিবে আপনাকে প্লিডিং শব্দটা দিয়ে জিজ্ঞেস করবে প্লেন্ট মানে তো জানেন আরজি, আর একটা হচ্ছে জবাব। তো আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে যে প্লিডিং বলতে কি বোঝায়। প্রথমে দিবে প্লেন্ট, খ নাম্বার দিবে রিটেন স্টেটমেন্ট, আর ইয়াতে দিবে গতে দিবে যে কোনো একটি, আর ঘতে দিবে কোনোটিই না। অপশন আপনারা নিজেরা বুঝে নেবেন। এবার আসেন, তাহলে খেয়াল করবেন, যখন এস থাকবে তখন দুইটাকে বোঝাবে, আর যখন এস থাকবে না তখন যে কোনো একটাকে বোঝাবে। ক্লিয়ার হলে বলেন। ইতি এখন ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখন আমরা অর্ডার 6 এ দেখবো, এখানে মাথায় রাখতে হবে, আমি শুধু প্লিডিংস শব্দটা উচ্চারণ করব। তাহলে প্লিডিংস এস মানে যেহেতু যুক্ত থাকবে, সুতরাং এখানে প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট দুইটা জিনিসকে বোঝাবে। তাহলে আমরা যাচ্ছি, আমরা এখন দেখব এই প্লিডিংস এর মধ্যে কি থাকবে অথবা কি থাকবে না। প্রথম কথা হচ্ছে, যেহেতু প্লিডিংস বলতে দুইটা জিনিসকে বোঝায়, এই কথাটা বলা আছে রুল ওয়ানে এই কথাটা বলা আছে। এখানে বলা আছে প্লিডিংস বলতে আপনার আরজি বা লিখিত বর্ণনা, আরজি বা বলছে, তার মানে যে কোনো একটাকে বোঝাবে। আচ্ছা এবার আসেন, আমরা এবার যাব রুল 2 তে। এই রুল 2টাকে পরীক্ষায় আসবে, রুল 2টাকে বলা হয় গোল্ডেন রুল অফ প্লিডিংস। গোল্ডেন রুল অফ প্লিডিংস, এটাকে গোল্ডেন রুল বলা হয়, এটাকে প্লিডিংস এর গোল্ডেন রুল বলা হয়। পরীক্ষায় আসবে নিচের কোন বিধিকে গোল্ডেন রুল অফ প্লিডিংস বলা হয়, এই রুল 2 কে লিখে রাখেন। এখন কেন গোল্ডেন রুল অফ প্লিডিংস বলা হয় আমরা দেখব। একটা প্লিডিংস এর মধ্যে কি থাকবে কি থাকবে না। প্লিডিংস এর মধ্যে, প্লিডিংস বলতে বুঝে নিবেন, প্লিডিংস বলতে কি বুঝাচ্ছি বুঝে নিবেন। প্লিডিংস এর মধ্যে কি থাকবে কি থাকবে না, সেই জিনিসটা এই রুল 2 তে ডিসকাস করছে, যার কারণে এটাকে বলা হচ্ছে গোল্ডেন রুল অফ প্লিডিংস। এখন আপনার দাবি দেওয়া যা আছে সব থাকবে। আপনার দাবি কি, আপনি কি স্বীকার করেন কি অস্বীকার করেন, সব থাকবে। তাহলে কি থাকবে না, এই জিনিসটা বোথ প্রিলি এন্ড রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট এবং ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আসেন, আইন এবং এভিডেন্স মানে সাক্ষ্য, এই দুইটা জিনিসের উল্লেখ থাকবে না। খেয়াল করেন, আপনি প্লেন্ট দায়ের করলেন, প্লেন্টের মধ্যে আপনার সাক্ষ্য উল্লেখ থাকবে না, আইন উল্লেখ থাকবে না, কারণ কোর্ট আইন জানে। তাহলে কি উল্লেখ থাকবে না, আইন এবং সাক্ষ্য উল্লেখ থাকবে না। এবার আসেন, আপনার যে দাবি দেওয়া তারিখ, ঘটনার যে অন্যান্য যে বিবরণ বা সংখ্যা, এই জিনিসগুলো সবগুলো সংখ্যায় প্রকাশ করবেন, মানে অঙ্কে প্রকাশ করবেন। ধরেন আপনি বললেন এত তারিখে ওনার কাছ থেকে টাকা পাই, ধরেন 10 তারিখে, আপনি 10টা কথায় লিখতে পারবেন না, সবকিছু হবে কি সংখ্যায় হবে। ক্লিয়ার কিনা বলেন। অর্থাৎ গাণিতিক সংখ্যায় প্রকাশ করবেন সবকিছু। এগুলা কি প্লিডিংস এ থাকবে যে? ইয়েস, একটা প্লিডিংস এ আপনার কি কি থাকবে কি কি থাকবে না, আপনার দাবি দেওয়া সবকিছু থাকবে, কিন্তু আপনি প্লিডিংস আইন উল্লেখ করতে পারবেন না, আপনার সাক্ষ্য উল্লেখ থাকবে না। তাহলে এটা রিটার্ন প্লাস প্রিলি দুটার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষা আসবে কি উল্লেখ থাকবে না, আইন এবং সাক্ষ্য। এরপরে পরীক্ষায় এই যে আসবে প্লিডিংস এর যে বিষয়বলীগুলা বা টাকার অঙ্কগুলা, এগুলা কি কথায় থাকবে নাকি অঙ্কে, মানে গাণিতিক সংখ্যা থাকবে, গাণিতিক সংখ্যায়।
এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটা জিনিস, গোল্ডেন রুল এবং আইন এবং সাক্ষ্য বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাব রুল 14-এ। রুল 14 মনোযোগ রাখবেন। 14 এখন 14-এ কি বলছে, অর্থাৎ রুল 14তে বলছে আপনি যে আরজি বা এই যে আপনি যে আরজি জবাব ইয়া করবেন সেখানে, অর্থাৎ প্লিডিংস এর মধ্যে আপনার কি থাকবে, সিগনেচার থাকবে। প্লিডিংস এর মধ্যে সিগনেচার থাকবে। এখন প্রথম কথা হচ্ছে সিগনেচার বা স্বাক্ষর। সিগনেচার বা স্বাক্ষর থাকবে। প্রশ্ন হচ্ছে কার স্বাক্ষর থাকবে? পক্ষ এবং উকিল। কার স্বাক্ষর থাকবে? পক্ষর থাকবে এবং উকিলের স্বাক্ষর থাকবে। এখন পার্টি যদি স্বাক্ষর দিতে সমর্থ না হয় বা সামর্থ্যবান না হয়, যদি ক্যাপেবল না হয়, তাহলে উনি যদি কাউকে পাওয়ার অ্যাপয়েন্ট করেন, তাহলে ওই অ্যাপয়েন্টেড পার্সন দেখেন, পক্ষ কি করতে পারতেছে না, স্বাক্ষর করতে পারতেছে না, উনি ক্যাপেবল না, সেই ক্ষেত্রে উনি ওনার পক্ষে উনি যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন, তাহলে ওই ব্যক্তি কি করবেন, স্বাক্ষর করবেন। তাহলে সিগনেচারের বিষয় বলা আছে, পরীক্ষায় আসতে পারে এই যে আরজি জবাবে বা আরজিতে স্বাক্ষর করতে হবে বা স্বাক্ষর থাকতে হবে, কত রুলে বলা আছে, রুলস 14। ক্লিয়ার হলে বলবেন। এবার আসেন রুল 15 সত্যপাঠ। এখন পক্ষ কি করবেন, পক্ষ এই যে যা কিছু বলছে এই সব কিছু সত্য বলে উনি কি করবেন, স্বাক্ষর করবেন। অর্থাৎ প্লেন্টের মধ্যে যা দাবি দাওয়া করা হয়েছে, যা দাবি দাওয়া উনি উল্লেখ করছেন, এই সবকিছু সত্য বলে উনি স্বীকার করবেন এবং প্লেন্ট বা রিটেন স্টেটমেন্টের নিচের দিকে উনি কি করবেন, সত্যপাঠে সিগনেচার করবেন। সত্যপাঠ করতে বলা আছে 15-তে। জি বলেন। কথা বাংলায়। হ্যাঁ, না, কেন সমস্যা হবে? আমি তো তোরা কি বাংলায় বলতেছিলাম, লিখছো হ্যাঁ হ্যাঁ রিটেন? হ্যাঁ, আমি বলি, আমি নোট করছিলাম, নোট করার সময় মানে প্রথমে মাথায় আসছিল যে ইংলিশে দিব, এখন পরে আবার হঠাৎ করে কেন জানি মাথায় আসলো যে খাতা যেহেতু চুরি হইতে পারে একটা সম্ভাবনা, আবার ডিসিশনটা হঠাৎ করে চেঞ্জ করে নিলাম, আবার বাংলা ইয়া করলাম। কিন্তু প্রথমবার বাংলায় যখন পরীক্ষা দিতে গেছি, বুঝতে পারছি যে ভাই আমার বাংলা লেখার অবস্থাটা কি পরিমাণ বাজে, আবার ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম যে আবার ইংলিশে দিব নেক্সটে। কিন্তু তারপরে ওই যে মাথার মধ্যে ভূত চেপে আছে, পরীক্ষার খাতা চুরি হইতে পারে, এই জন্য আবার ওই বাংলায় দিলাম। পরীক্ষা কিভাবে দিবেন? না না না, কোনো সমস্যা নাই। একটা সময় না আপু, এগুলো ভুলে যান। আগে হতো, এখন তো হ্যাঁ, সব চেঞ্জ এবার থেকে হয়েছে। নিজের হাতে গেছে। আপনি মনে করবেন যে আপনি ইংলিশে দেওয়া মানে আপনার জন্য একটা পজিটিভ, একটা প্লাস পয়েন্ট মনে করবেন। কেন প্লাস পয়েন্ট? কারণ বাংলাদেশে আমরা যখন দেখবেন মেজরিটি পার্সেন্ট জবের ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা ইংলিশে হয়, লয়ের পরীক্ষাগুলো বিশেষ করে, সো এই জন্য এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা, এখন তাহলে এই যে গেল এতটুকু, ক্লিয়ার হলে একটু জানাবেন। এবার আসেন, এবার মেইন জায়গা যেখান থেকে কোয়েশ্চেন আসবে, রুল 16 মনোযোগ রাখবেন, পুরো মনোযোগ রাখবেন। আর যে জবাব মানে যে কর্তন বাংলায় কর্তন বলে বা স্ট্রাইক আউট। এখন এই যে কর্তন মানে আপনি প্লেন্টে বা রিটেন স্টেটমেন্টে এমন কিছু উল্লেখ করছেন যা কোর্ট কি করতে পারে, কোর্ট কর্তন করতে পারে। তাহলে কর্তন করার বিষয়ে বলা আছে কততে, 16-তে। এটা শুধুমাত্র কোর্ট পাবে, অনলি কোর্ট পারবে, খেয়াল করেন। এখন তাহলে কোর্ট কর্তন কর্তন মানে কি, কেটে দিবে, বাদ দিবে। আপনি রিটেন স্টেটমেন্টে কিংবা প্লেন্টে এমন কিছু উল্লেখ করছেন যা কোর্ট কি করতে পারবেন, বাদ দিতে পারবেন। এখন সেই সমস্ত জিনিসগুলা কি আমি একটু দেখবো, খেয়াল করবেন। এখন দেখাবো তিনটা ইম্পর্টেন্ট জিনিস দেখবেন। প্রথম কথা হচ্ছে অপ্রয়োজনীয় কোন বিষয়, অপ্রয়োজনীয় কুৎস। প্রথম কথা হচ্ছে অপ্রয়োজনীয়, এরপর হচ্ছে কুৎসাজনক। বানান ভুল হলে একটু জানাবেন, কুৎসাজনক অথবা যেটা ন্যায় বিচার,
ন্যায় বিচার ব্যাহত করে, ন্যায় বিচার ব্যাহত করে এমন কিছু। এরপর আসেন কখন পারে, যে কোনো পর্যায়ে, মামলার যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে। এবার আসেন, তাহলে আমি আবার বলছি, তাহলে এটা হচ্ছে কি কর্তন, কোত্থেকে কর্তন করবে, প্লেন্ট বা রিটেন স্টেটমেন্ট, অর্থাৎ প্লিডিংস কর্তন করতে পারে কে করতে পারে, অনলি কোর্ট করবে। কত, রুল 16 কখন করবে, মামলার যে কোনো পর্যায়ে করতে পারে। কি কারণে করবে, মামলায় ওই যে ওই ইয়াত্রাতে যদি ওই মানে প্লিডিংসে যদি অপ্রয়োজনীয় কিছু থাকে কিংবা কুৎসাজনক কিছু থাকলে, অথবা এমন কিছু বিষয় যা ন্যায় বিচার ব্যাহত করতে পারে, এরকম কোনো বিষয় যদি আদালতের চোখে পড়ে, আদালত কি করতে পারেন, ওই জিনিসটা কর্তন করতে পারেন যে কোনো পর্যায়ে। ক্লিয়ার হলে বলবেন। হ্যাঁ বল, তাড়াতাড়ি আচ্ছা, শেষ কথা। এবার যাব 17-এ। 17 পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন আজকে কোর্টে গেছিলাম, এক বড় ভাই অ্যাডভোকেট, ওনার সাথে ওনার ফ্রেন্ডস ছিল 3-4 জন, কোয়েশ্চেন করছে সিআরপিসি তে। প্রথমে স্বাভাবিকভাবে বলছে সার্চ সংশোধন করা যায়, কোথায় বলা আছে। তারপর বড় ভাই দিলাম সিআরপিসি দিয়ে শুরু করলাম। এখন বড় ভাই এক ফ্রেন্ড আছে, বলতেছে তাইলে সিপিসি তে কোথায় আছে, ওনারে দিলাম সিপিসি তে অর্ডার 6-এর রুল 17-এ আছে। তারপর এরপরে আরেকজন ওখানে এসে বলতেছে ভাই 247 মনে হয় সিআরপিসির। আমি বলছি ভাই 247 তো অনুপস্থিতির কারণে যে খারিজ করার ব্যাপারটা। তারপর আরেকজন এসে বলতেছে 237। আমি বলছি ভাই রাজসাক্ষীকে ক্ষমা করার ব্যাপারে 237-এ বলা আছে। তারপর বড় ভাইয়ের ফ্রেন্ড এসে বলছে ভাই আপনি তো ভাইবা বোর্ডে মনে হয় সবকিছু ভাগ করে ঢুকে যাবেন ভেতরে। আমি বলছি না ভাই, এখান থেকে কোয়েশ্চেন করবে না। তাহলে এবার আসেন, এই যে 16-এর পরে যে 17 আরজি অর্থাৎ প্লিডিং সংশোধন। ধরেন আপনি প্লেন্ট দায়ের করলেন, এখন প্লেন্টে একটা বিষয়, একটা ইম্পর্টেন্ট বিষয়, ধরেন একটা দাবি আপনি কি করেন নাই, উল্লেখ করেন নাই। ধরেন 10 লক্ষ টাকার একটা দাবি বা যে কোনো একটা ইম্পর্টেন্ট একটা দাবি আপনি কি করেন নাই, এই যে প্লেন্টের মধ্যে উল্লেখ করেন নাই। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি এটা সংশোধন করতে পারবেন, উত্তর হচ্ছে পারবেন। কখন পারবেন, কোথায় পারবেন, আসেন। এই যে পারবেন, সংশোধন, সংশোধন, প্লিডিংস সংশোধন। প্লিডিংস মানে কি বুঝেন, প্লিডিংস অ্যামেন্ডমেন্ট বা সংশোধন। আসেন অ্যামেন্ডমেন্ট। এই যে প্লিডিংস বলতে আপনি আর শুধু প্লেন্টকে বোঝায় না, রিটেন স্টেটমেন্টকে বোঝায়। এই জন্য মাথায় রাখবেন, প্লিডিংস সংশোধন করা যায়। প্লিডিংস সংশোধন কততে বলছে, 17-তে বলছে। স্টার যতটা মনে হয় ইচ্ছা চাই দেন, সমস্যা নাই। এখন আসেন আমরা এখন দেখবো প্লিডিংস সংশোধন। তাহলে প্লিডিংস সংশোধন কে করতে পারে, কখন করতে পারে একটু দেখি। প্রথম কথা হচ্ছে যে কোনো পর্যায়ে, মামলার যে কোনো পর্যায়ে, মামলার যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধন করা যায়, প্রথম বিষয়টা। এখন যে কোনো পর্যায়ে মামলার প্লিডিং সংশোধন করা যায়। এরপরে এসে দেখবেন একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে কি দেখেন, মামলার যখন বিচার শুরু হয়ে যাবে, মামলার বিচার শুরু হয়ে যাওয়ার পরে আপনি পারবেন না, আপনি পারবেন না। দেখেন প্রথমে আমি বলে দিলাম যে কোনো পর্যায়ে পারবেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মামলার কোন পর্যায়ে পারা যায়, উত্তর হবে যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধন করা যায়। তবে কোর্ট এখানে দেখবে যদি বিচার শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে কোর্ট আপনাকে সেই সুযোগটা দিবে না যতক্ষণ না আপনি কোর্টকে কি করতে পারছেন, স্যাটিসফাইড করতে পারছেন। বিষয়টা ক্লিয়ার হলে বলবেন। ক্লিয়ার কি না? ক্লিয়ার কি না? হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, তাহলে এই যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্লিডিং সংশোধন করা আদালতের জন্য কি বাধ্যতামূলক নাকি বিবেচনামূলক, উত্তর হচ্ছে বিবেচনামূলক। উত্তর হচ্ছে বিবেচনামূলক। আপনি কোর্টকে বাধ্য করতে পারবেন না। এখন আসেন, এই যে কোনো পর্যায়ে যে করতে পারে বা মামলার বিচার শুরু হওয়ার পরেও যে করা যায়, এই বিষয়টা কখন বলা হয়েছে এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করবো একটু পরে, ঘরটা ওখানে থাকুক। আগে দেখেন তাহলে যে কোনো পর্যায়ে পারে, এটা আদালতের জন্য একটা বিবেচনামূলক ক্ষমতা। এখন প্রশ্ন হচ্ছে আপনি প্লিডিং সংশোধন করার জন্য আবেদন করলেন, এখন কোর্ট আপনার আবেদন মঞ্জুর করে নাই, তাহলে প্রশ্ন হচ্ছে আপনার প্রতিকার কি। এক্ষেত্রে এক্ষেত্রে আপনার প্রতিকার হচ্ছে রিভিশন। এক্ষেত্রে আপনার প্রতিকার হচ্ছে রিভিশন করা যাবে 115 দ্বারা। এখানে আপিল চলবে না। খেয়াল করেন
প্লিডিংস সংশোধনের আবেদন করছেন, কোর্ট রিজেক্ট করে দিল, মঞ্জুর করুক কিংবা না মঞ্জুর করুক, খেয়াল করেন, মঞ্জুর করলেও তার বিরুদ্ধে অপোজিশন কি করবে, রিভিশন করবে, অথবা মঞ্জুর না করলেও কি করবে, রিভিশন করবে। মঞ্জুর করা না করা মানে বুঝেন কিনা দেখি একটু বললেন তো, বলেন। বললাম প্লিডিং সংশোধনের যে আবেদন মঞ্জুর করলেও রিভিশন, মঞ্জুর না করলেও রিভিশন। কে করবে, কখন করবে দেখি বলেন তো। কে করবে, মানে আবেদনটা কে করবে? এই যে দেখেন বাদী কি করলো, মামলা করলো, উনি একটা দাবি ওখানে তুলেন নাই, উনি সংশোধনের আবেদন করলেন, এখন মঞ্জুর করলেন কোর্ট। কোর্ট যখন মঞ্জুর করবেন তখন বিবাদী রিভিশন করবেন, দেখেন বিবাদী করবেন। আবার যদি না মঞ্জুর করেন, কোর্ট মঞ্জুর করলে সেক্ষেত্রে বিবাদী কি করবে, সেটার বিরুদ্ধে রিভিশন করবে। আবার যদি না মঞ্জুর করে তাহলে বাদী কি করবেন, বাদী আপার কোর্টে রিভিশন করবেন। দেখেন তাহলে মঞ্জুর করুক কিংবা না মঞ্জুর করুক, এক্ষেত্রে প্রতিকার হচ্ছে কি, রিভিশন, আপিল চলবে না। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবেন। এবার আসেন, এই যে কোনো পর্যায়ে যে পারা যায়, এই বিধানটা আনছিল 2012 সালে। এখন রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো পর্যায়ে, ইভেন এক্সিকিউশন স্টেজও পারবে। আপনি যদি এক্সিকিউশনের মামলা করেন, এই এক্সিকিউশন স্টেজও কি করা যায়, প্লিডিং সংশোধন করা যায়। এই বিষয়ে একটা মামলা আছে নারায়ণগঞ্জ মিউনিসিপাল কর্পোরেশন ভার্সেস আব্দুর রহমান, একটা মামলা আছে। ওই মামলায় এই ডিসিশনটা দিয়েছিল, বলা হচ্ছে এক্সিকিউশন স্টেজেও কি করা যায়, প্লিডিং সংশোধন করা যায়। ক্লিয়ার কিনা? এক্সিকিউশনের স্টেজও কি করতে পারবেন, প্লিডিং সংশোধন করে। মামলাটা নারায়ণগঞ্জ মিউনিসিপ্যালিটি বনাম আব্দুর রহমান, নারায়ণগঞ্জ মিউনিসিপ্যালিটি, বুঝি নাই, ডিএলআরটা বলা যাচ্ছে না এই মুহূর্তে ভাই, ডিএলআর মুখস্থ করে নাই, উল্লেখযোগ্য মামলাগুলা, বিখ্যাত মামলা। হ্যাঁ, 56 ডিএলআর 221। আচ্ছা, আপনি যখন বলছেন তাহলে একটু কষ্ট করে দেখি। কত ডিএলআর? 56 ডিএলআর 221। আচ্ছা, আপনারটা হচ্ছে সানমিয়া বনাম এবং অন্যান্য বনাম এম এ রাজপুত। আপনি যে মামলাটা বললেন ওটা হচ্ছে সানমিয়া এবং অন্যান্য বনাম এম এ রাজপুত। ওই মামলাতে বলা হচ্ছে কি, সীমিত আকারে পারবে, ওই মামলাতে বলা হয়েছে। আর আমি যে মামলার কথা বলছি, আমার মামলাটা হচ্ছে 10 ডিএলআর 431। ক্লিয়ার? কোনটা আপনারটা? আমারটা হচ্ছে আব্দুর রহমান বনাম নারায়ণগঞ্জ মিউনিসিপ্যালিটি। ওটা রিটার্নের সময় পড়ছিলাম, আলহামদুলিল্লাহ মনে আছে। আব্দুর রহমান বনাম নারায়ণগঞ্জ মিউনিসিপ্যালিটি। ওই মামলা বলা হয়েছে এক্সিকিউশন স্টেজও পারবে। এগুলো রিটার্নের জন্য, এগুলো প্লির জন্য না আপু। রিটার্নের বিষয়গুলো মাথায় ঢুকে এখন লোড করেন না, এগুলো আমরা জাস্ট মাথায় চলে আসছে বলে ফেললাম। এখন আসেন, এই যে এবার আসেন, এখন আপনার এই যে এক্ষেত্রে কিন্তু কোর্ট কি হবে, কোর্ট একটু লিবারাল হবে, এগুলো জানার জন্য বললাম। এবার যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখেন আপনি ওই যে ইয়া করলেন না, আপনাকে তো ইয়া দিল, কি পারমিশন দিল। এখন আপনি কতদিনের মধ্যে সংশোধন করবেন, এই কতদিনের মধ্যে সংশোধন করবেন এই বিষয়টা বলা আছে রুল 18-এ কতদিনের মধ্যে সংশোধন করবেন এই বিষয়টা বলা আছে। দেখেন, প্রথম কথা হচ্ছে আদালত যে মানে আদালত কর্তৃক নির্ধারিত সময়ে
আর যদি সময় যদি আদালত নির্ধারণ করে না দেন, আদালত যদি সময় নির্ধারণ করে না দেন, সেক্ষেত্রে 14 দিনের মধ্যে, 14 দিনের মধ্যে। তাহলে দুইটা বিধান মাথায় রাখবেন। প্রথম কথা হচ্ছে কতদিনের মধ্যে সংশোধন করতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে আদালত কর্তৃক নির্ধারিত সময়ে, আর আদালত যদি সময় নির্ধারণ করে না দেন সেক্ষেত্রে 14 দিনের মধ্যে। এখন এরপরে আদালত চাইলে বাড়াতে পারেন কিনা? হ্যাঁ, আদালত চাইলে পারবেন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে বলবেন, আমি দ্রুত যাব। রুল 15-এ একটা জিনিস মিস হয়েছে, একটা জিনিস মিসিং, সত্যপাঠ। ধরেন যদি কোনো কোম্পানি হয়, কোম্পানি মামলা করলে সেক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে সত্যপাঠটা কে করবেন? দেখি বলেন, কোম্পানির ক্ষেত্রে সত্যপাঠ কে করবেন? হ্যাঁ বলেন, সচিব, পরিচালক, সচিব, পরিচালক, এরপর আসতেছে প্রধান কর্মকর্তা, অর্থাৎ প্রধান কর্মকর্তা, প্রধান কর্মকর্তা। এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টা কোথায় বলা আছে? এটা বলা আছে অর্ডার 29, অর্ডার 29, রুল 1, অর্ডার 29, রুল 1, রুল 1। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এবার আমরা যাব অর্ডার 7-এ। এর মধ্যে তো আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার আসেন অর্ডার 7। অর্ডার 7 প্লেন্ট। অর্ডার 7-এ কি নিয়ে কথা বলছে? প্লেন্ট। অর্ডার 7 কি নিয়ে ডিল করছে? প্লেন্ট নিয়ে ডিল করছে। এবার আসেন প্লেন্টের মধ্যে কি কি থাকবে, কি কি থাকবে না, প্লেন্ট কে স্বাক্ষর করবে না করবে, প্লেন্ট কখন ফেরত দিবে, কখন রিজেক্ট হবে, এই সব বিষয় নিয়ে বলা হচ্ছে অর্ডার 7 রুল। অর্ডার 7-এর প্লেন্টের বিষয় নিয়ে প্রথমে আসেন রুল 1, মনোযোগ রাখবেন। রুল 1-এ বলা হচ্ছে একটা প্লেন্টের মধ্যে কি কি থাকবে? পার্টিকুলার্স, পার্টিকুলার্স অর্থাৎ একটা প্লেন্টের মধ্যে কি কি থাকবে সেই বিষয়টা বলা আছে এখানে। আচ্ছা, আপনাদের হাতে ডাইরেক্ট আছে? আচ্ছা, কাইন্ডলি আমাকে বলবেন ওখানে কয়টা পার্টিকুলার? শুধু সিরিয়াল নাম্বারটা বললে হবে। সিরিয়াল কত পর্যন্ত আছে? আই পর্যন্ত কিনা? আই, আই মানে 9টা না? তাহলে আসেন কয়টি পার্টিকুলার্স? 9টি, 9টি পার্টিকুলার্স মাথায় রাখবেন, 9টি পার্টিকুলার্স। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে প্লেন্টের মধ্যে কয়টি বিষয়ের উল্লেখ থাকবে? 9টি বিষয়। কত? রুল 1 অনুসারে 9টি বিষয় আপনার পড়লে বুঝে যাবেন, 9টি বিষয় আপনার পড়লে বুঝবেন। এবার আসেন একটু সামনের দিকে যাব। এবার আসেন রুল 2-তে। রুল 2, রুল 2-তে বলা হচ্ছে, রুল 2 যদি টাকার মামলা হয়, টাকার মামলা আমরা তো দেখি অর্থের মামলা আর কি, অর্থের মোকদ্দমা, অর্থের মোকদ্দমা। যদি আপনি অর্থের মোকদ্দমা করেন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন অর্থের মোকদ্দমার ক্ষেত্রে আপনার দাবিটা নির্দিষ্ট হতে হবে, টাকার পরিমাণটা নির্দিষ্ট হতে হবে, টাকার পরিমাণ নির্দিষ্ট, টাকার পরিমাণ নির্দিষ্ট হতে হবে। আবার এটার ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে কি ইয়ার ক্ষেত্রে, সেট আপের ক্ষেত্রে। এটার ব্যতিক্রম হচ্ছে সেট আপের ক্ষেত্রে আপনি সরি মিন প্রফিট, অন্তর্বর্তীকালীন মুনাফা, অন্তর্বর্তীকালীন, আমার বানান ভুল হলে একটু বলবেন, অন্তর্বর্তীকালীন হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, এই শুনতেছি, বল। আচ্ছা আমরা কি লিখতেছিস লেখে? আচ্ছা, ডেফিনেশন ক্লজে 2012 পড়ছিলাম, বাংলায় বলছিলাম অন্তর্বর্তীকালীন মুনাফা। পরীক্ষায় আসে অন্তর্বর্তীকালীন মুনাফার ইংলিশ কি? মিন প্রফিট, MENSE। পরীক্ষায় এই জিনিসটা ইম্পর্টেন্ট প্রিলির জন্য। বাংলায় বলা হয় অন্তর্বর্তীকালীন মুনাফা, বা আরো একটা শব্দ বলেছিলাম, কিন্তু ইংলিশে বানানটা এরকম, MENSE, মিন প্রফিট। আচ্ছা, তাহলে আমরা দেখলাম টাকার মানে অর্থের মোকদ্দমার ক্ষেত্রে টাকার পরিমাণটা নির্দিষ্ট হইতে হবে। এটার ব্যতিক্রম হচ্ছে কি মিন প্রফিটের ক্ষেত্রে আপনি সম্ভাব্য লিখতে পারবেন। আচ্ছা, এবার আসেন, এবার আমরা যাব 6-এ।
6 এর মধ্যে রুল 6 এ বলা হচ্ছে, আমরা তো জানি, ধরেন আপনার মামলা করার ইয়া ছিল, তামাদি ছিল, তামাদি ছিল 6 ইয়ার্স। এখন আপনি 6 ইয়ার্স এর পরে মামলা করতে গেছেন, প্রশ্ন হচ্ছে মামলাটা নিবে কিনা। এখন আপনার যদি এই যে দেরি হইলে, অর্থাৎ তামাদি যদি বাড়িতে হয়, এই তামাদিটা কেন বাড়িতে হয়েছে তার বর্ণনা, তামাদির বর্ণনাটা দিতে হবে, তামাদির বর্ণনা দিতে হবে। এটা বলা আছে রুল 6 এ। যদি আপনি নির্দিষ্ট সময় পরে মামলা করতে যান, তাহলে আপনার কেন দেরি হয়েছে, ওই দেরি হওয়ার পেছনে যে রিজন, এটা উল্লেখ করতে হবে। এটা বলা হচ্ছে রুল 6 এ। ক্লিয়ার? এবার আসেন, এবার 100% যে ইম্পর্টেন্ট যে ইয়াগুলা রুলগুলার মধ্যে একটি হচ্ছে রুল 10, আরজি ফেরত। দেখেন, আরজি ফেরত মানে কি? ধরেন আপনি ভুল কোর্টে মামলা করছেন, অর্থাৎ এখতিয়ারবিহীন একটা কোর্টে আপনি মামলা করছেন, তখন কোর্ট কি করবে? আপনার আরজিটা ফেরত দিবে। আরজি ফেরত বলতে কি বুঝছেন? আশা করি বুঝে গেছেন। আপনি কি করছেন? এখতিয়ারবিহীন একটা আদালতে মামলা করে ফেলছেন, তখন ওই কোর্ট কি করবে? আপনার আরজিটা ফেরত দিবে। এটাকে বলা হয় আরজি ফেরত। এখন এই যে আরজি ফেরতের বিধানটা কত, আরজি ফেরত সম্পর্কে বলা আছে রুল 10 এ। তাহলে কখন করবে? প্রথম কথা হচ্ছে যে কোনো পর্যায়ে। ভুলও ভাববেন না যে কি মামলা শুরুতে বা চার্জ গঠনের পূর্বে, এরকম ভাববেন না। যে কোনো পর্যায়ে আরজি কি করা যায়? ফেরত দেওয়া যায়। আরজি ফেরত কখন দিবে সেটা বলছি। যখন আপনি আঞ্চলিক এখতিয়ার বা আর্থিক এখতিয়ারবিহীন একটা আদালতে মামলা করবেন, তখন আদালত কি করবে? আরজি ফেরত দিবে। লিখেন। এখন আসেন, তাহলে যে কোনো পর্যায়ে পারবে। এখন এরপর আপনি কি করবেন? আপনার প্রতিকার কি? আপনার প্রতিকার দুইটা। আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার, এটার বিরুদ্ধে প্রতিকার দুইটা। একটা হচ্ছে ফ্রেশ স্যুট করবেন, আবার ফ্রেশ স্যুট করতে পারবেন, অর্থাৎ সঠিক কোর্টে ফ্রেশ স্যুট করতে পারবেন, অথবা আপনি কি করতে পারবেন? মনোযোগ রাখবেন এই জায়গাটাতে। অথবা আপনি এখানে আপিল করতে পারবেন। এটা হচ্ছে আপিলযোগ্য আদেশ। দেখেন, আরজি ফেরত দিয়েছে, আরজি ফেরত একটা আদেশ, তাহলে এটা হচ্ছে আপিলযোগ্য আদেশ। এটা বলা আছে অর্ডার 43 রুল 1A। দেখেন, আরজি ফেরত ডিক্রি কখন দেয় আর ইয়া কখন দেয়, ওটা দেখবেন। আপনি কোর্টে মামলা করতে গেছেন, কোর্ট সবকিছু পড়ে দেখলো যে কি এই কোর্টের মামলা না, তাহলে মামলা তো এখন ইয়া হয় নাই, শুরু হয় নাই, তাহলে মামলার প্রসিডিং শুরু হয় নাই, এক্ষেত্রে দিয়ে দিল, এই জন্য একটা অর্ডার। তাহলে অর্ডারের বিরুদ্ধে আমরা সাধারণত জানি রিভিশন হয়, কিন্তু এই অর্ডারের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায়। 26টা অর্ডার আছে, যে 26টা অর্ডারের বিরুদ্ধে আপিল হয়, আমরা যদিও সাধারণত জানি অর্ডারের বিরুদ্ধে কিন্তু আপিল হয় না, রিভিশন হয়, আর ডিক্রির বিরুদ্ধে আপিল হয়। কিন্তু সিপিসি তে 26টা অর্ডার আছে, যে 26টা অর্ডারের বিরুদ্ধে কিন্তু কি হয়? আপিল হয়। এই বিষয়টা বলা আছে অর্ডার 43-এ। অর্ডার 43-এর মধ্যে ওই 26টা লিস্ট আছে। তাহলে আরজি ফেরতের বিরুদ্ধে কি প্রতিকার কি? পরীক্ষা প্রশ্ন আসবে, লিখবেন আপিল। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন, আপনি যখন ভুল কোর্টে মামলা করলেন, এরপর তো আবার সঠিক কোর্টে মামলা করতে যাবেন। প্রথমে ভুল কোর্টে ছিলেন, ভুল কোর্টে মামলাটা প্রায় 1 ইয়ার ছিল, এরপর আপনি সঠিক কোর্টে গেলেন। প্রশ্ন হচ্ছে, এই যে 1 বছর যে এখানে ছিলেন, এরপর আপনি যখন ইয়াতে সঠিক কোর্টে গেছেন, এই ক্ষেত্রে ধরেন আপনার তামাদি, দেখেন 1/1/19 মামলা করলেন, মামলা দায়ের। এখন 1/6, আচ্ছা 1/1/20 তামাদি শেষ, 1/6/20 আপনি বুঝতে পারলেন? আপনি কি বুঝতে পারলেন? ভুল কোর্টে মামলা। এখন দেখেন, আপনি
মামলাটা করছিলেন 1/1/2019 সালে। এখন ওই মামলার কিন্তু তামাদি শেষ হওয়ার কথা হচ্ছে 1/1/2020, কিন্তু আপনি কিন্তু দেখেন তামাদি শেষ হওয়ার আগে কিন্তু মামলা করছেন। ওকে, এতটুকু পর্যন্ত ঠিকঠাক। কিন্তু আপনি যে মামলাটা করছিলেন ওই মামলাটা কিন্তু ভুল কোর্টে করছেন। সেই ভুল কোর্টে করছেন বিষয়টা বুঝতে পারছেন আপনি কখন? 1/6/2020-এ তামাদির শেষ হয়ে গেছে, তামাদির পরবর্তীতে বুঝতে পারছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন কিনা? আপনি সঠিক মামলা করতে, আপনার তামাদি তো শেষ হয়ে গেছে। কিন্তু এটা তো ভুল কোর্টে করছে। ও যদি স্যাটিসফাইড করতে পারে। রাজস্বী কাপুর মতামত কি? আচ্ছা, উত্তর হচ্ছে পারবে, পারবে। এই ক্ষেত্রে তামাদি এই যে এই কোডে যে ছিল, ভুল কোডে যে ছিল ওই সময়টা বাদ যাবে। এই বাদ যাওয়ার কথাটা বলা আছে সেকশন 14 অফ তামাদি আইন, তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট, তামাদি আইন। আচ্ছা, আমার তামাদি শব্দটা কি দীর্ঘিকার নাকি রস্যিকার? কেউ বলবেন না, আমরা জানি, আমি জানি। এবার আসেন, যাই হোক, এবার যাব। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ। এবার আবার 100% লেখেন রুল 11। এগুলো না বুঝলে সিপিসি তে কিচ্ছু বুঝবেন না, কথা সোজা। এই রুল গুলো না বুঝলে সিপিসি তে পড়া না পড়া এক সমান। এবার এটা হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট। রিজেকশন মানে প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেন্ট বা বাংলা যেটাকে প্রত্যাখ্যান বলে, প্রত্যাখ্যান। আসেন, আগেরটা ছিল ফেরত দিবে, এবার রিজেক্ট করে দিবে, রিজেক্ট ডাইরেক্ট বাদ দিয়ে দিবে। কখন করবে? এই যে তাহলে রিজেকশন অফ প্লেন্ট নিয়ে ডিল করেছে রুল 11, 4টি গ্রাউন্ডে, 4টি গ্রাউন্ডে। তাহলে কয়টি ক্ষেত্রে পরীক্ষা যদি প্রশ্ন আসে কয়টি ক্ষেত্রে করবে? উত্তর দিবেন 4টি, কিন্তু আমি আপনাদেরকে আরো 2টা এক্সট্রা পড়াবো, আরো 2টা এক্সট্রা পড়াবো। কিন্তু আপনার পরীক্ষা লিখবেন কোনটা? পরীক্ষায় প্রিলিতে যখন জিজ্ঞেস করবে কয়টি গ্রাউন্ডে বা অর্ডার অর্ডার 7 এর রুল 11-এ কয়টি গ্রাউন্ডে একটা প্লেন রিজেক্ট করা যায় বা প্রত্যাখ্যান করা যায়, উত্তর দিবেন 4টি ক্ষেত্র। এই 4টি ক্ষেত্র আমি দেখাচ্ছি। অর্ডার 7 রুল 11-এর মধ্যে 4টি গ্রাউন্ড আছে, একটু মনোযোগ রাখবেন। মোকদ্দমার কারণ, প্রথমটা হচ্ছে মোকদ্দমার কারণ। 1 নাম্বার, মোকদ্দমার কারণ উল্লেখ না করলে, মোকদ্দমার কারণ উল্লেখ না করলে। এরপরে 2 নাম্বার, খেয়াল করেন, প্রথমটা হচ্ছে কি মোকদ্দমা, একদম মুখস্থ করবেন, একদম মুখস্থ এই জিনিসগুলা। তাহলে আপনি প্লেন্ট দায়ের করছেন কিন্তু কি কারণে মামলা করছেন ওই কারণটা উল্লেখ করেন নাই, তাহলে আপনার প্লেন্ট ওখানে রিজেক্ট। পরবর্তী 2 নাম্বারটা দেখেন, মামলার মূল্যমান বা মোকদ্দমার মূল্যমান। মোকদ্দমার মূল্যমান না লিখলে বা উল্লেখ না করলে আপনি যে মোকদ্দমা করছেন এই মোকদ্দমার একটা সুট ভ্যালু বলে আমরা যেটাকে, ধরেন আপনি একটা প্রপার্টি নিয়ে মামলা করছেন, এই প্রপার্টির ভ্যালুটা কত এটা উল্লেখ করতে হয়। কেন উল্লেখ করতে হয় জানেন? কোর্ট ফিস নির্ভর করে কিসের উপর? এটার উপর নির্ভর করে, স্ট্যাম্প ফি, কোর্ট ফি নির্ভর করে এই মূল্যমানের উপর। এই জন্য মূল্যমানটা কি করতে হয়? উল্লেখ করতে হয়। আপনি যদি উল্লেখ না করেন আপনার ক্লেম ওখানে শেষ। এখন এখন দেখেন, এই যে মূল্যমান যে করেন, উল্লেখ করেন নাই, আপনাকে এটার জন্য কিন্তু একটা সময় দেওয়া হবে। এই বিষয়টা আমরা একটু পরে দেখবো। আগে দেখেন 3 নম্বর গ্রাউন্ডটা দেখেন। তাহলে প্রথমটা দেখলাম মোকদ্দমার কারণ, দ্বিতীয়টা দেখলাম আপনার মূল্যমান কি অবমূল্যায়িত করা হয়েছে। এরপরে স্ট্যাম্প ফি, স্ট্যাম্প 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 ফি কম দিলে বা না দিলে, কম দিলে স্ট্যাম্প ফি কম দিলে বা স্ট্যাম্প ফি না দিলে, অর্থাৎ কম মূল্যে স্ট্যাম্প ফি যদি করেন। আর এরপরে 4 নম্বর গ্রাউন্ডটা আইন দ্বারা বাড়িত হলে, আইন দ্বারা বাড়িত, আইন দ্বারা বাড়িত হলে, খেয়াল করবেন, আইন দ্বারা বাড়িত হলে। এই 4টা গ্রাউন্ড এখন ডিসকাস করবো, একটু মনোযোগ রাখবেন। লেখা শেষ হলে বলবেন। হ্যাঁ, লিখছি। আচ্ছা, তাহলে প্রথমটা বুঝছেন, মামলার আপনি কি কারণে মামলা করছেন, কারণটা উল্লেখ করেন নাই।
পরবর্তীতে আপনি যত টাকা মানে যে মামলাটা করছেন ওই মামলার একটা মূল্যমান থাকে, আপনি মূল্যমান উল্লেখ করেন নাই, অথবা আপনি কম মূল্যের স্ট্যাম্প পেপারে কি করছেন এটা প্রোভাইড করছেন, এই ক্ষেত্রে আপনারা এটা কি করবে, রিজেক্ট করবে। এরপরে এখন এই যে খ এবং গ নাম্বার দুইটা গ্রাউন্ড, একটা হচ্ছে মূল্যমান আর একটা হচ্ছে স্ট্যাম্প ফি, এগুলার জন্য কোর্ট কি দিবে, আপনাকে সংশোধনের সুযোগ দিবে। এগুলোর ক্ষেত্রে আপনাকে কি দিবে, সংশোধনের সুযোগ দিবে, একটা সময় দিবে। এই সময়টা কতদিন, 21 দিনের বেশি হবে না, 21 দিনের বেশি হবে না, 21 দিনের বেশি হবে না। তাহলে দুই ক্ষেত্রে কি করা যাবে, দুই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সংশোধন করতে পারবেন। ওই যে মূল্য যদি না উল্লেখ করেন অথবা কম মূল্যের স্ট্যাম্প ইয়ে করলে, সেক্ষেত্রে আপনাকে 21 দিনে একটা কি মানে কমপক্ষে 21 দিনে একটা, সরি সর্বোচ্চ 21 দিনে একটা কি দিবে, সময় দিবে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন। এবার আইন দ্বারা যে বাড়িতে বলছে, ধরেন আইন দ্বারা বাড়িতে বলতে কি কি বুঝাই, আপনি তামাদি শেষ হয়ে গেল, মামলা করছেন, অথবা আপনি দেখা যাচ্ছে মানে ভুল দ্বারা নিয়ে আসছেন, অর্থাৎ আইন রিলেটেড যে ব্যাপারগুলা এই সবগুলা আইন দ্বারা বাড়িতে মধ্যে আসবে। শেষ হলে বলবেন। এখন এটার বিরুদ্ধে প্রতিকার কি, এই যে আরজি প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার কি, প্রতিকার কি, দুইটা প্রতিকার আছে, দুইটি প্রতিকার আছে, খেয়াল করবেন। প্রথম প্রতিকারটা হচ্ছে আপনি আবার কি করতে পারবেন, ফ্রেশ স্যুট করতে পারবেন, আপনি কি করতে পারবেন, ফ্রেশ স্যুট করতে পারবেন। ফ্রেশ স্যুট করতে পারবেন, এই যে ফ্রেশ স্যুট করবেন সেই বিষয়টা বলা আছে কোথায়, ঠিক এই অর্ডার 7 এর রুল 13-এ, অর্ডার 7-এর রুল 13-এ বলা আছে আপনি কি করতে পারবেন, ফ্রেশ স্যুট করতে পারবেন। দেখেন আপনার 11-তে কি করছে, আপনার আরজিটা প্রত্যাখ্যান করছে, আবার 13-তে গিয়ে বলতেছে আপনি আবার কি করতে পারবেন, আবার আরজি কি করতে পারবেন, দায়ের করতে পারবেন। আর 2 নাম্বার যে প্রতিকারটা সেটা হচ্ছে আপনি কি করতে পারবেন, আপিল করতে পারবেন, আপিল করতে পারবেন। বুঝছেন কিনা? হ্যাঁ বলেন, জি বলেন। হ্যাঁ শুনতেছি, বলেন। হ্যাঁ শুনতেছি তো, শুনতেছি, আচ্ছা, বলেন বলেন। ডিস্টার্ব কি তোর এখানে না আমাদের এখানে? আচ্ছা আপু, আপনার কি ওরকম হচ্ছে বারবার আটকায় যাচ্ছে? আচ্ছা না না আচ্ছা, না, আমার এখানে তো মাঝে মাঝে আটকায় তাহলে যাচ্ছে। দেখেন আরজি যদি রিজেক্ট করে, আপনার আরজি প্রত্যাখ্যান করে ফেললো, সেক্ষেত্রে আপনার প্রতিকার দুইটা, একটা হচ্ছে আপনি আবারও মামলা করতে পারবেন, এই কথাটা বলা আছে রুল 13-এ, অথবা আপনি এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। এখন আসেন, এখন যে ব্যাপারটা, এই যে আরজি প্রত্যাখ্যানের যে ব্যাপারটা, আরজি প্রত্যাখ্যান কে করবে, আরজি প্রত্যাখ্যান কোর্ট সুমোটো করতে পারে, অথবা পার্টি, পার্টি মানে বিবাদী, বিবাদীর আবেদনের ভিত্তিতে করবে। এখন আসেন, বিবাদী কিরকম, বিবাদী বলবে আর কি, বিবাদী একটা আবেদন দিবে, ওই আবেদন উল্লেখ করবে যে কি, যে কি কম মূল্যের ইয়া করা হয়েছে, মানে সুট ভ্যালু কম দেখানো হয়েছে, বা স্ট্যাম্প ফি দেয় নাই, এরকম বলবে। এখন এই যে কোন পার্টি যখন আবেদন করবে, আবেদন কেন করবে, রিজেকশন করার জন্য, রিজেক্ট করার জন্য প্লেন্ট, যদি সেই আবেদনটা যদি মঞ্জুর না করে, মঞ্জুর না করলে, মঞ্জুর না করলে, তাহলে এটার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন। ইতি বোঝা যাচ্ছে কিনা, না বুঝলে ভাই বলতে হবে এই জিনিসগুলা। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা? ইতি একটু পরে পরে জয়েন্ট হয়, একবার লেফট নেয়, একবার জয়েন্ট হয়, কেন আরে কি আমার সমস্যা? এখানে আমার এখানে বারবার বিরক্ত করতেছে কেন জানি, একবার অফ হয়ে যাচ্ছে আবার বলতেছে রিজয়েন হইতে, এমন কেন করতেছে আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখলাম দুইটা প্রতিকার, তো আর যদি রিজেকশনের আবার
লেফট হয়ে গেছে আবারও। আচ্ছা নাই নাই, এবার আসেন আমরা এর বাইরে দুইটা গ্রাউন্ড হ্যাঁ পাবো আমি বলছিলাম। আসছি। আচ্ছা এর বাইরেও আমরা ওই 4টার বাইরে আরো দুইটা গ্রাউন্ড, এগুলো রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। এই দুইটা গ্রাউন্ডের প্রথমটা দেখেন, এগুলো আসলে ডিসকাস করা দরকার। দেখেন এর মধ্যে একটা গ্রাউন্ড হচ্ছে এই যে অর্ডার 7 এর রুল 9 এর 1A। দেখেন এখানে কি বলছে একটু দেখেন, রুল 9 এর 1A। আমাদের সিপিসিতে কিন্তু এটা নাই। দেখেন আপনাদের সামনে কিন্তু বই আছে, একটু মিলাই দেখেন তো আছে, বলেন এটা আছে? কেউ কথা বলে না। দাঁড়া রুল দাঁড়া 9 বই এর বের করতে। আচ্ছা যাই হোক, এই যে এটা যদি ফলো না করে, এখন এখানে কি বলা আছে, এটা হচ্ছে আমাদের সিপিসিতে নাই। আমাদের সিপিসিতে নাই, এখানে বলা হচ্ছে আপনি যখন প্লেন্ট দায়ের করবেন, প্লেন্টের সাথে আপনি বিবাদীদের নাম টাম এই সবকিছু কি করবেন, দাখিল করবেন। তো এই এগুলো যদি দাখিল না করেন, সেই ক্ষেত্রে কোর্ট কি করতে পারে, রিজেক্ট করতে পারে। এটা হচ্ছে একটা মামলার ডিসিশন, কলকাতা হাইকোর্ট, কলকাতা কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের একটা ডিসিশন এটা। এই ডিসিশনটা কলকাতা হাইকোর্টের। এই ডিসিশনে বলা হয়েছে রুল 9 এর, ওদের সিপিসিতে আছে রুল 9 এর 1 এতে বলা হয়েছে যদি আপনি যদি না করেন কি, আপনার প্লেন্টের সাথে যদি বিবাদী যারা আছে ওনাদের যদি নাম এবং না করেন, তাহলে সেক্ষেত্রে এটা কি করবে, রিজেক্ট করবে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা কেন, এটা হচ্ছে রিটার্নের বিষয়। এটা এখন আমাদের বাংলাদেশে প্রযোজ্য, কারণ কেন দেখেন 1947 সালের পূর্বে, অর্থাৎ দেশভাগের পূর্বে এই যে ভারতীয় উপমহাদেশের যে রায়গুলা, সেগুলা বাংলাদেশেও কি হবে, কার্যকর হবে। 1947 সালের পূর্বে ভারতের যে রায়গুলো আছে, এই রায়গুলো বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর হবে। এই জন্য রিটার্নে যদি কোয়েশ্চেনটা আসে তাহলে লিখবেন। আরেকটা হচ্ছে দেখেন, কোর্ট কি করতে পারে, 151 ইনহেরেন্ট পাওয়ার, কোর্ট ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করে যখন দেখবে মামলার অপব্যবহার করা হচ্ছে, মামলার কার্যক্রমের অপব্যবহার করা হচ্ছে, তখন সেক্ষেত্রে অথবা যখন দেখা যাবে যে ইনজাস্টিস করা হচ্ছে, তখন সেক্ষেত্রে কোর্ট কি করতে পারে, তার ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করে রিজেক্ট করতে পারে। তাহলে আগে 4টা গ্রাউন্ডের বাইরে 2টা গ্রাউন্ড, কিন্তু পরীক্ষায় প্রিলির জন্য এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো রিটার্নের জন্য জানার জন্য বলছি। প্রিলিতে জিজ্ঞেস করলে বলবেন 4টি গ্রাউন্ড, বা এত কিছু বলার পরে যদি পরীক্ষা লিখে দেন 6টি গ্রাউন্ড, তাহলে শেষ। এবার আসেন রুল 14। আচ্ছা আরেকটা জিনিস বলি, 21 দিনের যে বিধানটা পড়ছিলাম, এই বিধানটা আসছিল 1983 সালে, এটা 1983 সালে যোগ করা হয়েছে, 1983 সালে। এগুলো আপনি জানার জন্য 47 নম্বর অর্ডিন্যান্সের মাধ্যমে এগুলো যোগ করা হয়েছিল, এগুলো আপনি জানার জন্য বলতেছি। এবার আসেন, এবার রুল 14। রুল 14তে কি বলছে, খুব বেশি কিছু বলে না, অল্প কথা বলছে। ওই যে আর্জির সঙ্গে কি করতে হবে, আপনাকে দলিল দাখিল করতে হবে, এটা বলা হয়েছে 14তে। এবার আসেন 18তে, এই যে দলিল দাখিল করতে হবে। এখন রুল 18 গিয়ে বলতেছে যদি দলিল দাখিল না করেন মামলার পরবর্তীতে, অর্থাৎ আপনি মামলা করে ফেলছেন কিন্তু দলিল দাখিল করেন নাই, বা ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস কি করেন নাই, সংযুক্ত করেন নাই, প্রশ্ন হচ্ছে আপনি পরবর্তীতে পারবেন কিনা, উত্তর দেন। হ্যাঁ পারবো। আদালতের অনুমতি না নিয়ে পারবেন না? অনুমতি লাগবে আর কি। হ্যাঁ, আদালতের অনুমতি ব্যতীত পারবেন না। তবে আবার এটারও 3টা ব্যতিক্রম আছে, 3টা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম 3টি আছে। সেক্ষেত্রে কি আদালতে আপনার অনুমতি নেওয়ার দরকার না। 3টা ক্ষেত্রটা একটু কি কি দেখবেন, তাহলে 3টা ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, পরবর্তীতে ইউজ করতে পারবেন। প্রথমটা হচ্ছে যেহেতু প্লেন, তাহলে বিবাদীকে যারা, বিবাদীকে কি, বিবাদীর সাক্ষীকে যারা, বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য করতে পারেন। অথবা পরবর্তী বিষয়টা হচ্ছে
প্রশ্নের উত্তরের জন্য। আর 3 নাম্বারটা হচ্ছে স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য। আচ্ছা, স্মৃতি পুনরুজ্জীবিত করার বিষয়ে এভিডেন্স একটা কত বলছে? 159। ইয়েস, থ্যাংক ইউ। এবার আমরা চলে যাবো এবার রুল 8-এ, সরি অর্ডার 8-এ। আমি এগুলো তো এখন যেভাবে পড়াচ্ছি, পরীক্ষার আগ মুহূর্তে যখন ক্যাপসুল দিব আচ্ছা তখন একটা কথা, এই যে 3টা ব্যতিক্রম কেন? 3টা ব্যতিক্রম কেন? এই 3টা ক্ষেত্রে এখন একজন সাক্ষী কি করতে পারতেছে না, মানে স্মরণ করতে পারতেছে না, সেই ক্ষেত্রে আগে যে ডকুমেন্টসটা আমি করি নাই, সংযুক্ত করি নাই, ওই ডকুমেন্টসটা ইউজ করা যাবে। এগুলো এই 3টা ব্যতিক্রম। আচ্ছা, এবার অর্ডার 8 আমরা তো অর্ডার 7-এ পড়লাম প্লেন্ট, আর এটা হচ্ছে রিটেন স্টেটমেন্ট। রিটেন স্টেটমেন্ট নিয়ে ডিল করছে অর্ডার 8। এখন আমরা দেখবো এই রিটেন স্টেটমেন্টটা কেমন হবে, কি হবে, এই জিনিসগুলা দেখেন। প্রথমত রিটেন স্টেটমেন্টের মধ্যে রুল 1টা দেখেন। রুল 1-এ বলা হচ্ছে, তাহলে প্লেন্ট দায়ের করছি না, প্লেন্ট দায়ের করার পরে কি দেয়? প্লেন দায়ের করার পর রিটেন স্টেটমেন্ট না? নো নো না নো, না না, কি জানি অর্ডার 5-এ করছিলাম সামন। ইয়েস, সামন্স দিবে। এখন আসেন, এই যে তাহলে আমরা দেখছিলাম 5 কার্য দিবসের মধ্যে সামন্স কি করতে হয়? ইস্যু করতে হয়। আর সেটা যেদিন ইস্যু করবেন সেদিন থেকে 30 দিনের মধ্যে কি করতে হয়? কার্যকর করতে হয়, সেটা আমরা জানি। এখন আসেন, এই যে কার্যকর মানে জারি। তাহলে রুল 1-এ কি বলতেছে দেখেন, আপনাকে যখন সামন্স দেওয়া হলো, সামন্স যেদিন জারি করা হলো সেদিন থেকে 30 দিনের মধ্যে রিটেন স্টেটমেন্ট দিবে। 30 দিন, একটু মনোযোগ রাখবেন। 30 দিন মানে 30 কার্য দিবসের মধ্যে কি দিবেন? রিটেন স্টেটমেন্ট দাখিল করবেন। যদি 30 কার্য দিবসের মধ্যে না পারে, সেক্ষেত্রে কোর্ট আবার সময় বাড়াতে পারে, তবে সেটা কোনোভাবেই 60 কার্য দিবসের বেশি হবে না। 60 কার্য দিবসের বেশি হবে না। এতটুকু বুঝছেন কিনা? তাহলে দেখেন ব্যাপারটা কিরকম। প্রথমে 30 দিন দিল, এরপরে আবার 30 দিন। এই 30 দিনটা কি প্রথম 30 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে? দাখিল করতে হবে। এখন আপনি পারেন না, সেক্ষেত্রে কোর্ট সর্বোচ্চ কি করতে পারে? 30 দিন বাড়াতে পারে, অর্থাৎ 60 দিন। তাহলে এখন যে প্রশ্নটা, এই যে দিনের বিধানটা, এটা কি বাধ্যতামূলক নাকি নির্দেশনামূলক? প্রথম উত্তরটা হচ্ছে, নিয়ে নেন, নির্দেশনামূলক। পরীক্ষায় আসবে। এই জন্য আমরা দেখি সামন্স দেওয়ার পরে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু রিটেন স্টেটমেন্ট আর দেওয়া হয় না। আমরা দেখি সিভিল মামলা বছরের পর বছর শেষ হয়ে যায়। বাবা মামলা করছে, বাবা মারা গেছে, সন্তান আসছে, আমরা দেখি গড়ে 30 বছর পর্যন্ত করে, 30 বছর পর্যন্ত সময় ব্যয় করে। এতটুকু বুঝছেন কিনা বলেন তো একটু? আচ্ছা, এখন এটা দেখেন, হলো যে সামন্সের পরে যে রিটেন স্টেটমেন্ট দিবে ওটা আর কি কতদিনের মধ্যে হ্যাঁ, দিবে? সামন্স এখানে জারির সময় থেকে মাথা রাখতে হবে, যেদিন সামন্স জারি করবেন, ওই যে মানে কার্যকর করবেন, ওই দিন থেকে 30 কার্য দিবসের মধ্যে রিটেন স্টেটমেন্ট দাখিল করবেন। যদি না পারেন তাহলে কোর্ট সময় দিতে পারেন। সর্বোচ্চ কতদিন দিবেন? সর্বোচ্চ 60 দিন। এই যে সময়ের বিধানগুলো, এখানে যে সময়ের বিধান, এগুলো হচ্ছে নির্দেশনামূলক। এখন দেখেন, এই যে পরবর্তীতে সময় আবার বাড়াই দিল, তাও পারে নাই, সেক্ষেত্রে কোর্ট একতরফা ডিক্রি দিবে। অর্থাৎ বাদীর পক্ষে কি দিবে? রায় দিয়ে দিবে, একতরফা ডিক্রি দিবে। মনোযোগ রাখেন। আর এই একতরফা ডিক্রির বিবাদে আপিল করতে পারবে কিনা? আপিল পারবে না। এতটুকু ক্লিয়ার হলে বলেন।
শেষ হলে হ্যাঁ, বলবেন। বল। আচ্ছা, আর রুল 1 এর সাব রুল 2 তে বলছে যদি আপনি সেট অফ থাকে তাহলে সেট অফটা কি করতে হবে ওখানে উল্লেখ করতে হবে। সেট অফ কি সেটা আমরা রুল 6 এ গিয়ে পড়বো, আগে এতটুকু মাথায় রাখেন। দেখেন এর পরবর্তীতে রুল 5, রুল 5 এ বলা হচ্ছে আপনাকে বাদী যেহেতু যে দাবিগুলো করবে ওই দাবিগুলো আপনি বিবাদী হিসেবে আপনাকে কি করতে হবে, সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। যদি অস্বীকার না করেন তাহলে আমরা ধরে নিই যে কি এগুলো স্বীকৃত, অস্বীকার না করলে স্বীকৃত, অর্থাৎ কোর্ট ধরে নেবে যে স্বীকার করা হয়েছে, অস্বীকার না করলে। বাদী আমরা কি প্লেন পড়তেছি নাকি রিটেন স্টেটমেন্ট পড়তেছি? রিটেন স্টেটমেন্ট। কে দিবে রিটেন স্টেটমেন্ট? কে দেয়? বাদী দেয়। তোর মাথা গাদা। আজকে আমার মাথা আসলে গাদা হয়ে গেছে। রিটেন স্টেটমেন্ট দেয় হচ্ছে বিবাদী। তো বাদী তো প্লেন্টের মধ্যে কিছু দাবি উল্লেখ করছিলেন প্লেন্টের মধ্যে। এখন বিবাদী এই রুল 5 বলা হচ্ছে বিবাদীকে কি করতে হবে, বাদীর দাবিগুলা সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। যদি অস্বীকার না করে তাহলে কোর্ট ধরে নেবে যে এগুলো স্বীকৃত। কি রকম? রাজস্বী কাপু আমার বিরুদ্ধে মামলা করছে, এখন আমি যেহেতু এখন বিবাদী আমাকে কি করতে হবে, রিটেন স্টেটমেন্ট দাখিল করতে হবে। আমি রাজস্বী কাপুর কোনো দাবিগুলো অস্বীকার করে নাই, তাহলে আদালত ধরে নেবে যে কি আমি ওনার দাবি সবগুলো স্বীকার করে নিয়েছি। ক্লিয়ার? একটা ইম্পর্টেন্ট ডিসকাশন, এখন ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব, এরপর আর শেষ করে দিব আমাদের আজকের সেশন। আচ্ছা, রাজস্বী কাপু আমার কাছ থেকে 10,000 টাকা পান। এখন আমি কি করলাম, ওনার 10,000 উনি আমার কাছে আসলো অথবা আমার ফ্যামিলিতে জানালো, আমার ফ্যামিলি ওনাকে 10,000 টাকা দিয়ে দিলেন। এখন এটা সেট অফ হবে কিনা? সেট অফ মানে দাবির সমন্বয়, দাবি সমন্বয়। বলেন। না, যেটা দিছো সেটাই তো হইছে। রাজস্বী কাপু আমার কাছ থেকে পাইতেন, আমি সেই টাকাটা পেমেন্ট করে দিলাম আমার ফ্যামিলির মাধ্যমে। মিটমাট হয়ে গেছে তো, দাবি শেষ। রাজস্বী কাপুর কি বলেন, এটা সেট অফ হবে কিনা? আপু দ্রুত বলেন। আপনি আমার কাছ থেকে 10,000 পাইতেন, আমি 10,000 টাকাটা পরিশোধ করে দিলাম বা আমার ফ্যামিলি পরিশোধ করে দিল, এটা সেট অফ হবে কিনা? সেট অফ হবে কিনা? কে বলছে? আপনি আমার কাছ থেকে 10,000 টাকা পাইতেন, তো আপনি কি করলেন, আমার ফ্যামিলিতে গেছেন, ফ্যামিলি কি করলো 10,000 টাকাটা আপনাকে দিয়ে দিল, আপনার দাবি যেটা ছিল আপনার দাবিটা পরিশোধ করে দিল, এটা সেট অফ হবে কিনা? উত্তর হচ্ছে সেট অফ হবে। খেয়াল করেন, এটা সেট অফ হবে, কিন্তু যদি প্রশ্ন করা হয় এটা লিগ্যাল সেট অফ হবে কিনা, লিগ্যাল সেট অফ হবে কিনা, উত্তর হচ্ছে লিগ্যাল সেট অফ হবে না, কারণ কি এখানে আইন জড়িত নেই। এবার আসেন 13তম জুডিশিয়ারিতে যে প্রশ্নটা আসছিল লিগ্যাল সেট অফ এর কথা, লিগ্যাল সেট অফ এর কথা কত ধারায় বলা আছে? তাহলে লিগ্যাল সেট অফ পরীক্ষা অনেকে আনসার করে নাই। লিগ্যাল সেট অফ এর কথা বলা আছে এই যে অর্ডার 8 রুল 6, এটা স্টার মার্ক দিয়ে রাখেন 100%। হ্যাঁ, যখন আইনের মাধ্যমে হবে। হ্যাঁ হ্যাঁ, কোর্টের, যদি এখানে কিন্তু লিগ্যাল শব্দটা উল্লেখ নাই, তাহলে কোর্টের মাধ্যমে যখন এই সেট অফটা হবে তখন সেটাকে বলা হয় লিগ্যাল সেট অফ। এখন আমরা লিগ্যাল সেট অফ কি, কাউন্টার ক্লেম কি, জিনিসগুলো দেখি একটু। আসেন, বাদী কি করলো, আমার বিরুদ্ধে 10,000 টাকার মামলা করলো। এখন আমি বিবাদী, রাজস্বী কাপু বাদী, উনি আমার বিরুদ্ধে 10,000 টাকার মামলা করলেন। আমি বিবাদী, আমি কি করলাম, ওনার বিরুদ্ধে 8,000 টাকা একটা দাবি তুললাম। খেয়াল করেন, রাজস্বী কাপু আমার কাছ থেকে 10,000 টাকা পান, আমি রিটেন স্টেটমেন্টে বললাম আমি ওনার কাছ থেকে 8,000 টাকা পাই, তাহলে এই যে কোর্ট বিয়োগ দিয়ে আর 2,000,
দেখেন এই যে 8,000 টাকা যে মীমাংসা করলো এটাকে বলা হয় সেট অফ। এটাকে বলা হয় কি? সেট অফ। বুঝতে পারছেন কিনা বলেন? কি 8,000 টাকা কি মীমাংসা করছে? ওকে তো 8,000 টাকা কি হয়েছে যে আমি বুঝি নাই, যে বলো। উনি আমার বিরুদ্ধে মামলা করছে 10,000 টাকার। তো আমি রিটার্ন স্টেটমেন্টে উল্লেখ করলাম যে আমি ওনার কাছ থেকে কিন্তু 8,000 টাকা পাই। তো কোর্ট কি করলো, উনি যেহেতু আমার কাছ থেকে 10,000 টাকা পান, ওখান থেকে এই যে আমি ওনার কাছ থেকে 8,000 পাই, ওই 8,000 টাকা মাইনাস করে আর বাকি 2,000 টাকা আমাকে কি বলছে যে রাজস্বী কাপুরকে দিতে। এই যে এটা হচ্ছে সেট অফ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যাব কাউন্টার ক্লেম মানে কি। কাউন্টার ক্লেম, তাহলে এখানে দুইটা দাবি এই, সমন্বয়। তুই শুধু 2,000 টাকা পাবি না? না, আমি ওনার কাছ থেকে 8,000 পেতাম, উনি আমার কাছ থেকে 10,000 পেত। তাহলে 10,000 থেকে আমার 8,000 টাকা মাইনাস করে দিয়ে আর বাকি 2,000 টাকা ওনাকে আমি দিব। ক্লিয়ার? এবার দেখবো কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেম, এই যে এখন রাজস্বী কাপু আমার বিরুদ্ধে মামলা করছে কত? 10,000 টাকার। আমি আমি আরিফ কি করলাম, রিটার্ন স্টেটমেন্টে উল্লেখ করলাম যে আমি ওনার কাছ থেকে 20,000 টাকা পাই। তাহলে এই যে আমি বিবাদী, উনি বাদী, উনি বাদী, আমি বিবাদী। তাহলে বিবাদীর দাবি যখন বাদীর দাবির চেয়ে বেশি হবে, বিবাদীর দাবি যখন বাদীর দাবির চেয়ে বেশি হবে, তখন সেটাকে বলা হয় কাউন্টার ক্লেম। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আরে বাবা, লিখতে এবারে 10,000 টাকাটা কাকে নিবে? এবার উল্টা আমাকে দিবে। এবার উল্টা আমাকে দিবে। কাউন্টার ক্লেম, কাউন্টার। মানে যে বেশি দাবি করবে তাকে দিবে, ব্যাপারটা কি সেরকম? না না না, বাদী দাবি করছে 10,000 টাকা আর বিবাদী দাবি করছে 20,000 টাকা। তাহলে বিবাদীর দাবিটা বাদীর দাবির চেয়ে বেশি হলে তখন ওই যে এক্সট্রা যত টাকা বেশি হচ্ছে ওইটাকে বলা হয় কাউন্টার ক্লেম। ক্লিয়ার? হয়েছে, শেষ? নাও নো, শেষ না। এখন আসেন, এখন আমরা যে জিনিসগুলো এখন দেখবো সেটা হচ্ছে, এখন যে কোনো মামলায় কি সেট অফ করা যায়? নো। সেট অফ হইতে হলে অবশ্যই অর্থ আদায়ের মোকদ্দমা হইতে হবে। অর্থ আদায়ের মোকদ্দমা, মোকদ্দমাটা অবশ্যই অর্থ আদায়ের মোকদ্দমা হইতে হবে। আপনি আমার বিরুদ্ধে সম্পত্তি দাবি করছেন, আমি দাবি করছি আপনার বিরুদ্ধে টাকা, হবে না। আপনি আমার বিরুদ্ধে টাকার মামলা করছেন, আমি ওই টাকার মামলা গিয়ে বলবো যে কি আমি ওনার কাছ থেকে টাকা পাই, তাহলে সেই ক্ষেত্রে হবে 1 নাম্বার। সেকেন্ড কথা হচ্ছে, আসেন, রাজস্বী কাপু আমার বিরুদ্ধে ইয়া করলো 15 লক্ষ টাকা, আমি ওনার বিরুদ্ধে দাবি করলাম 20 লক্ষ টাকা। আমি ওনার বিরুদ্ধে দাবি করলাম 20 লক্ষ টাকা। প্রশ্ন হচ্ছে দুইটা মামলা একই কোর্ট ডিল করতে পারবে কিনা। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের পিডির জন্য। কোয়েশ্চেন আসবে, প্রবলেমেটিক, আটকাই যাবেন। দেখেন, রাজস্বী কাপু আমার কাছ থেকে 15 লক্ষ টাকা পাই। 15 লক্ষ টাকার জন্য মামলাটা কোথায় করবেন? কোন কোর্টে করবেন? কোন কোর্টে করবেন? কি আনসার কি আসতেছে না? রাজস্বী কাপু, ইতি, 15 লক্ষ টাকার না, কোথায় জানি করবো, ভুলে গেছি তো, বলে দে। রাজস্বী কাপু বলেন। মানে এমনি তো হলে ঠিকঠাক, কোনো কোয়েশ্চেন করলে আল্লাহর দুনিয়াতে উধাও হয়ে যান। এটা অ্যাসিস্ট্যান্ট জাজ করে করবেন, অ্যাসিস্ট্যান্ট জাজ করে, কিন্তু 25 লক্ষ টাকা পর্যন্ত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ করে করতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, রাজস্বী কাপু মামলাটা করছিলেন অ্যাসিস্ট্যান্ট জাজ করে, আমি 20 লক্ষ, আমার 20 লক্ষ টাকার যে দাবি, ওই দাবিটা আমি ওই কোর্টে গিয়ে করতে পারবো কিনা?
এটা তো দুই জায়গার মামলা। এই যে তাহলে করা যাবে না। এখন এতটুকু রেখে দেন, এখন থেকে যতগুলো কোয়েশ্চেন করবো সবগুলো আনসার দিবেন, এতটুকু রেখে দেন, মিউট করার দরকার নেই আর। আসেন, তাহলে এই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট জাজ করে করছেন আপনি মামলাটা, কিন্তু কেন করতে পারছেন 15 লক্ষ টাকা, কিন্তু আমারটা তো 20 লক্ষ টাকা, তাহলে এটা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের। সো আপনার মামলায় গিয়ে আমি কি করতে পারবো না, কাউন্টার ক্লেমটা করতে পারবো না, তখন আমাকে আবার ফ্রেশ সুট করতে হবে। মাথা রাখবেন এগুলো প্রবলেমের জন্য। তাহলে অবশ্যই আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে হইতে হবে, আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে হইতে হবে। এখন হ্যালো আসেন। আরিফ, হ্যাঁ, না না আসতে, এখন ওটা যে ও কোন কোর্টে মামলা করবে? তখন সেক্ষেত্রে আর ওইখানে করতে পারবে না, তখন উনি আর কি করতে পারবে না, ওই কোর্টে মামলাটা করতে পারবে না। তখন সেক্ষেত্রে কোর্ট কি করবে, উনি মামলাটা তখন আমার বিরুদ্ধে করবেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ করে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ করে যখন মামলা করবেন, তখন ওই যে লোয়ার কোর্ট থেকে ওই মামলাটাকে দুইটাকে কম্বাইন করে কি করবেন, জেলা জাজ চাইলে যে কোনো একজনকে দিয়ে ওটা ডিল করাতে পারেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। যে কোয়েশ্চেনটা ছিল মাথায়। আচ্ছা আসেন, রাজস্বী আপু আমার বিরুদ্ধে মামলা করছেন, আমার বিরুদ্ধে মামলা করছেন 1 লক্ষ টাকার, 1 লাখ টাকার মামলা করছেন। এখন আমি ওনার বিরুদ্ধে, ওনার কাছ থেকে যে টাকাটা পেতাম, ধরলাম ওনার বিরুদ্ধে আমি 50,000 টাকা পাই, কিন্তু এই 50,000 টাকা করার জন্য যে একটা মামলার সময় ছিল, ওইটা তো আমাদের হয়ে গেছে। আমি পরবর্তীতে রাজস্বী কাপুর যে মামলা 1 লাখ টাকার মামলা, এখন আমি এই 50,000 টাকার দাবিটা তুলতে পারবো কিনা? এটা কি অ্যান্সার? ভাই আবার বল। রাজস্বী কাপুর আমার বিরুদ্ধে 1 লাখ টাকার মামলা করছেন, এখন আমি ওনার বিরুদ্ধে 50,000 টাকা পেতাম, কিন্তু এই 50,000 টাকা যে পেতাম এটার জন্য যে মামলা করার একটা সময় ছিল, ওই সময়টা কি হয়ে গেল, তামাদি হয়ে গেল। আমি পরবর্তী রাজস্বী কাপুর 1 লাখ টাকার মামলার কাছে এখানে এই টাকাটার দাবি আনতে পারবো কিনা? না পারবো না। উত্তর হচ্ছে পারবো না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। টু দা পয়েন্ট, প্রিলি কোয়েশ্চেন, প্রবলেমেটিক আসলে আমি চাই যে সারা বাংলাদেশ আটকে যাক, কিন্তু আমি যারা আমার সুপারভিশন থাকবে তারা যাতে না আটকায়, কথা একটাই, আটকাইলেও দিন কিন্তু অবস্থা বেশি 12টা বাজে ফেলবো। এরপরে তাহলে এটা গেছে, পরীক্ষায় প্রশ্ন আসে একটা মামলা থেকে আরেকটা মামলার জন্ম হয়, বা একটা মামলা থেকে আরেকটা ফ্রেশ সুট হইতে পারে, অথবা কোন ধারা অনুসারে একটা দাবিকে ফ্রেশ সুট হিসেবে ট্রিট করে, সেটা হচ্ছে এই অর্ডার 8 এর রুল 6। কাউন্টার ক্লেম যেটা করে ওটা কিন্তু একটা ফ্রেশ সুট হিসেবে ট্রিট হয়। ফ্রেশ সুট মাথা রাখবেন, ফ্রেশ সুট, ফ্রেশ সুট হিসেবে ট্রিট হয়, মাথা রাখবেন। এখন উকিলের টাকা, উকিলের যে দাবিটা, উকিলের কাছ থেকে যে মনে করেন উকিলের পাওনা টাকা, উকিলের পাওনা টাকাটা এখানে আসবে কিনা আমি বলি। রাজস্বী আপু আমার বিরুদ্ধে মামলা করছেন 10,000 টাকার। এখন আমি কিন্তু একসময় ওনার লয়ার ছিলাম, আমি কি এখন ওনার যখন লয়ার ছিলাম, ওই সময় কোন একটা মামলায় আমি ওনার মামলা ডিল করছিলাম, উনি আমাকে টাকা দেন নাই, উনি আমাকে 5,000 টাকা দেন নাই। এখন আমি এই টাকাটা এখানে এসে ক্লেম করতে পারবো কিনা? খেয়াল রাখবেন। তাহলে উকিলের পাওনা কি সেট আপের মাধ্যমে ইয়ে করা যাবে না, কি করা যাবে না, মীমাংসা করা যাবে না। ক্লিয়ার? এখানে যতগুলো ইলাস্ট্রেশন আছে, অর্ডার 8 এর রুল 6 এ অর্ডার পরীক্ষা আসে, অর্ডার মানে দাবি সেট আপের কথা কোথায় বলা আছে, অর্ডার রুল 6। এখানে যতগুলো ইলাস্ট্রেশন আছে দয়া করে পড়ে নেবেন। এবার আসেন, যাই হোক এর মধ্য দিয়ে আমাদের আচ্ছা, ও আরেকটা জিনিস মিস গেছে। সেট অফটা আপনি কখন দাবি করবেন? মামলা করছেন 1 তারিখ 2021-এ, প্রথম শুনানি হয়েছে 15 তারিখ 1 মাস 2021-এ। আপনি সেট অফটা কি এই তারিখে করতে পারবেন নাকি এর পরেও করতে পারবেন সেট অফের দাবিটা? বলেন। মামলা হয়েছে 1 তারিখে, দাবি করছে 15 তারিখে, এই না তো? দাবি না, এটা হচ্ছে শুনানি, প্রথম শুনানি, প্রথম শুনানির দিন ছিল 15 তারিখ। এখন আমাকে কি ওই সেট অফের দাবিটা কি এই প্রথম শুনানির দিন করতে হবে নাকি পরেও করা যাবে?
সেটআপের মামলা হলে প্রথম শুনানির দিন করবে। হ্যাঁ, উত্তর হচ্ছে প্রথম শুনানির দিন, তবে আদালত যদি অনুমতি দেয় তাহলে পরেও পড়া যাবে। ওকে, এর মধ্য দিয়ে আমাদের আজকে শেষ হলো। আমার আজকে ইচ্ছা ছিল আরেকটু যাওয়ার, তবে আমাদের আব্দুর রহমান রুবেল অসুস্থ, যার কারণে ওরা হাজবেন্ড ওয়াইফ দুইজনে ক্লাস করতে পারছেন না। এই জন্য অর্ডার 9 এর দিকে যাচ্ছি না। অর্ডার 9 ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, অর্ডার 9 এ মজার জিনিস, অর্ডার 9 খুব মজার একটা পড়বো। যাই হোক, এতটুকুর মধ্যে আমরা শেষ করছি। আচ্ছা, একটা কথা হ্যাঁ, কথা ছিল, হ্যাঁ, আমাদের পরীক্ষাটা শনিবার নিয়ে ফেলো, যাই পারি। শনিবার এগুলা পরীক্ষা আমি আর নিব না। না না পরীক্ষা আর নিব না। না না না, নিতে হবে, অবশ্যই নিতে হবে। রাজস্বী আপু, সময় কয়দিনের জন্য চাইছিলেন বলেন? না, আমি বলি ওনার কোনো দোষ না নেই, না, আমার আমি একটা রাজস্বী প্রবলেম আপুর কাছ ছিল। থেকে শুনবো। রাজস্বী আপু, আমার কাছ থেকে সময় কয়দিন চাইছেন বলেন? বলেন ভাই, সিআরপিসির মতো একটা সাবজেক্ট যদি আপনাদের এতদিন লাগে, 2 দিন সময় চাইছেন, তো আমার সাথে তো আপনারা এক ধরনের ইয়া করলেন। না 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 না, আমাকে শোন, ঠকানো হয়েছে। আরে বাবারে, আমার কথা শুন। ব্যাট 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 করতেছে। আমি কালকে যদি এর মধ্যে পরীক্ষাটা নিতি 2 দিন, আমি একদিনও পরীক্ষা দিতে পারতাম না। আমার বাসায় আজকে গেস্ট আসার কথা ছিল অনেক, আমি সবকিছু রান্না করছি, গেস্ট আসে নাই। ঠিক আছে, আমার ভাই, অবস্থা খুব খারাপ। তার আগের দিন শোন, কথা শোন, আগে তো বলতে দে। তার আগের দিন হলো যে তোর ভাইয়ের বার্থডে ছিল, আমি 2 দিন একদম পারি নাই, সত্যি বলতে আমি টোটালি বসতে পারি নাই। আর এখন তুমি তো জানো ভাই, আমি একলা। শুনেন, এসব আমাকে বুঝাইতে আসেন না দয়া করে। কেন আসবেন না আমি বলি। একজনের বার্থডে থাকবে, আরেকজনের ফ্যামিলিতে গেস্ট আসবে, আরেকজনের হ্যাঁ হ্যাঁ, আরেকজনের আসলে ব্যাপারটা সেরকম। ভাই, আমাকে এখন আসলে দেখেন, সত্যি। একটা বেসে যখন আমাকে রান করতে যাইতে হবে, তখন আমি প্রাইভেট চিন্তা করতে পারবো না। আমাকে একটা পাবলিকলি চিন্তা করতে হবে, সার্বজনীন। নো, আপনারা কে না, এখন এখন দেখেন, আরেকজন এসে বলবে যে কালকে ওনার সমস্যা। না 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 না, এখন আরেকজন যে আরেকটা প্রবলেম দেখায়, আমি ওনার জন্য পরীক্ষাটা পোস্টপোন এই করবো। শোনো, ক্লাস আমরা 2জন করছি, আমরা 2জন পরীক্ষা দিলে হবে, যাও। আচ্ছা ঠিক আছে, সব কি ক্লাস বারে? আমরা 2জন করছি, বেশি কথা শনিবারে বলিও না, আমরা 2জন যা বলবো তাই হবে। আপনি 2 দিন সময় প্রত্যেকটা দিচ্ছেন, ক্লাস করছি। সবকিছু মিলাই আরো সময় দিচ্ছি, তাইলে এখন নো। আচ্ছা, এখন শনিবার হুম, হ্যাঁ হ্যাঁ, পাক্কা? দিব যা পারি তা, না হলে আমার মাথা খোলা যাচ্ছে, পাক্কা আমার তাড়াতাড়ি এটা শেষ করতে হবে। শনিবার? হ্যাঁ, শনিবার তো ক্লাস আছে। হ্যাঁ, সমস্যা নেই, আমি বলি তুই পরীক্ষা নিয়ে অত ক্লাস নিয়ে ফেলবি, সমস্যা নেই। কোয়েশ্চেন তো এতদিন যা তা করছি, আবার কোয়েশ্চেন দেখেন না না হালকা। না ভাই। হ্যাঁ, আপনারা যে কে কখন দিচ্ছেন আমার জানার দরকার নাই। কোয়েশ্চেন হ্যাঁ, কিরে ভাই, কি পাইছেন? মানে যা ইচ্ছা তা বলে যাচ্ছেন, আমিও শুনতেছি। কিরে ভাই, এগুলো কি? আমি 9:30-এ আমি কোয়েশ্চেন পাস করব। ঠিক 10টা 2 মিনিটে আমার মেসেঞ্জারে ছবি আসতে হবে, আনসার শিটের ছবি। আনসার আপনারা কাটবেন না, কাটবো আমি। না না না, আমি কাটবো না, কথা কিন্তু ক্লিয়ার? তুমি রেজাল্ট সাথে সাথে বলিও না, তুমি পরে বলিও। হ্যাঁ হ্যাঁ, সব আমি দেখবো, সব আমি দেখে আমি ইয়ে করবো। শুধুমাত্র আপনার আনসার শিটটা আমার দিকে ইয়ে করবেন, থ্রো করবেন। আচ্ছা, রেজাল্ট ক্লিয়ার? সাথে সাথে বলার দরকার নাই, হ্যাঁ পরের দিন বলিস। হ্যাঁ, সেটা এমনিতে আমি সাথে সাথে দিব না, খাই দেওয়ার কোনো কাজ নাই যে। চোখ, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি বেশি এরকমই। শক্ত, বেশি শক্ত। আমি এরকমই, তোমার আপনি জানেন, কম বেশি আপনি জানেন। কি কি বলছেন আমার বলেন? আমি বললাম না, আমি তোর জন্য দোয়া করতেছি, তোর জন্য তাড়াতাড়ি বিয়ে হয়, তো তুই বুঝতে পারবি। আমার শত্রুর জন্য দোয়া, আবার ওটাই, তাড়াতাড়ি বিয়ে হোক, তাড়াতাড়ি। ওকে, ইনশাআল্লাহ আল্লাহ তোর দোয়া কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম।
হ্যাঁ